বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, কাজে বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও বুঝতে হবে। কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত, বিশেষ করে 2024 সালের আগস্টের পর ইউনূস মহাজনের ক্ষমতা দখলের পর থেকে। আর কথায় কথায় ইউনূস মহাজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ধামকি দিয়ে। আর এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন। এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও বুঝতে হবে। কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত, বিশেষ করে 2024 সালের আগস্টের পর ইউনূস মহাজনের ক্ষমতা দখলের পর থেকে। আর কথায় কথায় ইউনূস মহাজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ধামকি দিয়ে। আর 2024 সালের আগস্ট সন্ত্রাসের পর আওয়ামী লীগকে সরিয়ে ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে ভারতে রেখে আসার পর সম্পর্ক তো নতুন মাত্রা নিয়েছে, এটা স্বীকার করতে হবে, তাই না? এই অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত 10 বছরের প্রতিরক্ষা চুক্তি এবং একই সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক লজিস্টিক চুক্তি দুটোই বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিসরের সঙ্গে সরাসরি জড়িত। কেননা বঙ্গোপসাগর, আন্দামান সাগর, ভারত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চল সবই এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, আর বাংলাদেশ সেই জোনের কেন্দ্রের কাছাকাছি বসে আছে। প্রশ্নটা তাই শুধু ভারত কেন এত প্রতিরক্ষা চুক্তি করছে সেটা নয়, বরং এর তরঙ্গ বাংলাদেশের দিকে কিভাবে এসে লাগবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। চলুন, আরো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন। বৈশ্বিক বাস্তবতায় ভ্লাদিমির পুতিন সেই ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের পরেই যার নাম আলোচিত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের। ভারত এই মুহূর্তে যে গতিতে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে সেটা কোনো বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনা নয়, বরং এটা আসলে একটি বড় কৌশলগত পুনর্গঠন বা কৌশলগত সিদ্ধান্তের অংশ। রাশিয়ার সঙ্গে সামরিক লজিস্টিক চুক্তি, আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি, এই দুই চুক্তি পাশাপাশি রেখে দেখলে ভারত কি করতে চায় সেটি বেশ স্পষ্ট হয়ে যায়। ভারত কারো শিবিরে পুরোপুরি ঢুকছে না, এটা নিশ্চিত, বরং সে নিজেকে এমন এক জায়গায় বসাচ্ছে যেখানে থেকে সবাইকে একসঙ্গে কাজে লাগানো যায় নিজের শর্তে। এখানে প্রথম যে বিষয়টা বোঝা দরকার তা হলো ভারতের নিরাপত্তা বাস্তবতা। ভারত একমাত্র এমন বড় শক্তি যার একসঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিপক্ষ পাকিস্তান এবং চীন দুটি দিক থেকে চাপ সৃষ্টি করে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে ও পূর্বে চীন। কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে সীমান্ত মানেই স্থায়ী উত্তেজনা। বাংলাদেশ দিয়েই তার প্রমাণ। লাদাখে চীনের সঙ্গে সংঘাত, কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গিবাদ এবং বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে এটাকেও এসব ধর্তব্যে আনতে হবে। এই যে তিনটি ফ্রন্ট ভারতের নিরাপত্তা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বাস্তবতায় ভারত কোনো একটি শক্তির উপর পুরোপুরি নির্ভর করতে পারে না, এটা যে কোনো বুদ্ধিমান রাষ্ট্রই করবে না। নির্ভরতা মানে হচ্ছে ভবিষ্যতের ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল কে হতে চায় বলুন? ঠিক এখান থেকেই ভারতের বহুমুখী প্রতিরক্ষা চুক্তির ঘটনাটা দর্শনটা জন্ম নেয়। একদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রযুক্তি, তথ্য বিনিময়, গোয়েন্দা সহযোগিতা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে লজিস্টিক সাপোর্ট, অস্ত্র রক্ষণাবেক্ষণ, যৌথ মহড়া। ভারতের লক্ষ্য একটাই, যুদ্ধ হলে যেন কারো দরজায় দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায় থাকতে না হয় ভারতকে। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক রেলস চুক্তি এই কৌশলের একটি বড় স্তম্ভ। এর অর্থ শুধু কাগজে কলমে সহযোগিতা নয়, বরং বাস্তবে রাশিয়ার সামরিক ঘাঁটি ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য খুলে গেল। মধ্য এশিয়ার একাধিক রুশ ঘাঁটি যেখানে রণতরী, যুদ্ধবিমান, ডুবোজাহাজের লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব। এই সুবিধা ভারতের জন্য বিশাল কৌশলগত লিভারেজ। বিশেষ করে আফগানিস্তান, পরবর্তী মধ্য এশিয়া, চীনের পশ্চিমাঞ্চল, পাকিস্তানের উত্তর পশ্চিম দিক, সব মিলিয়ে ভারতের নজরদারির পরিধি অনেক বড় এবং বিরাট হয়ে গেল।
এর সমান্তরালে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপারটি ধরি, যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি আবার আরেক ধরনের শক্তি এনে দিচ্ছে ভারতকে। এই চুক্তি মূলত প্রযুক্তিগত তথ্য ও অপারেশনাল সমন্বয় নিয়ে। ভারত এখন মার্কিন স্যাটেলাইট ডেটা, নজরদারি ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে অনেক বেশি যুক্ত। চীনের নৌতৎপরতা, ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য, এই সবকিছুকে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকতে চায়। কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন কেবল একটি অংশীদার বা বন্ধু নয়, বরং একটি স্ট্র্যাটেজিক কাউন্টার ওয়েট। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এত একসঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে চুক্তি করছে বলুন তো? এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ধারণায়। স্নায়ুযুদ্ধের সময় যেমন ভারত নন অ্যালাইনমেন্টের কথা বলতো, এখন সেই ধারণা আরো আধুনিক রূপে ফিরে এসেছে, মাল্টি অ্যালাইনমেন্ট। ভারত বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব একক মেরু থাকবে না, হবে না। যুক্তরাষ্ট্র থাকবে, চীন থাকবে, রাশিয়াও থাকবে। এই তিন শক্তির টানা পড়ে নিয়ে যারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে তারাই প্রকৃত স্বাধীন শক্তি হয়ে উঠবে। এই প্রতিরক্ষা চুক্তিগুলোর আরেকটি বড় ব্যাকগ্রাউন্ড হলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ শুধু ইউরোপের মানচিত্র বদলাচ্ছে না, এটি গোটা বৈশ্বিক শক্তির হিসেব এলোমেলো করে দিয়েছে। রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। জ্বালানি রপ্তানি তার যুদ্ধ অর্থনীতির প্রধান ভরসা। ভারত সে সুযোগ নিয়ে সস্তা তেল দিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে, কিন্তু এই সুবিধার সঙ্গে ঝুঁকিও তার বেড়েছে। যুক্তরাষ্ট্র বারবার শুল্ক, নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে দিল্লিকে একটি নির্দিষ্ট লাইনে আনতে চাইছে। ভারত এই চাপের জবাব দিচ্ছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। সে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে সে কারো কোনো স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র নয়। ভারতের প্রতিরক্ষা চুক্তির আরেকটি বড় কারণ নিজস্ব সামরিক রূপান্তর। গত এক দশকে ভারতের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে ভারতের কৌশল ছিল সরঞ্জাম আমদানি করে বাহিনী চালানো, এখন লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। পশ্চিমা দেশগুলো থেকে যেমন অ্যাডভান্সড ইলেকট্রনিক ড্রোন, সাইবার ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রযুক্তি নেওয়া হচ্ছে, তেমনি রাশিয়া থেকে এখন জেট ইঞ্জিন, মিসাইল টেকনোলজি, সাবমেরিন ডিজাইন, এই ক্লাসিক হার্ড পাওয়ার আসছে। এই দুই ধারার মিশ্রণেই ভারতের ভবিষ্যৎ সেনাবাহিনী তৈরি হচ্ছে বা সামরিক পরিকল্পনা তৈরি হচ্ছে। চীনের বিষয়টি এখানে আলাদা করে বুঝতে হবে। ভারত এবং চীনের দ্বন্দ্ব শুধু সীমান্ত নিয়ে নয়, এটি প্রভাব নিয়েও। ইন্দো প্যাসিফিক, আফ্রিকা, দক্ষিণ এশিয়া সবখানে এই দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে চীনকে ব্যালেন্স করতে চায়, আবার রাশিয়া চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে চায় না। ফলে এই দুই শক্তি ভারতের দিকে হাত বাড়াচ্ছে। ভারত সেই সুযোগ ব্যবহার করছে নিজেদের সুবিধায়, যেটা একটা বুদ্ধিমান রাষ্ট্র করে বা করে থাকে। এখানে পাকিস্তান ফ্যাক্টর কম গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আবারও মার্কিন বলয়ে ঢোকার চেষ্টা করেছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব পুনঃসংযোগ, এই সব কিছুই ভারতের জন্য নতুন নিরাপত্তার সমীকরণ তৈরি করছে। এই বাস্তবতায় ভারত তার সামরিক প্রযুক্তিকে শুধু পাকিস্তান মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির খেলায় নিজেকে প্রস্তুত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। ভারত নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চায়। এর জন্য দরকার নিরাপদ সমুদ্রপথ, স্থিতিশীল বাণিজ্য পরিবেশ এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। প্রতিরক্ষা চুক্তি এখানে বিমার মতো কাজ করে। আসলে কেউ যদি ভারতের বাণিজ্য রুট বা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে চায়, তাহলে ভারত একক কোনো শক্তির উপর নির্ভরশীল থাকবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকার জন্য ভারতের মতো দেশকে। পুতিন মোদি বৈঠক এই কারণেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়। পুতিন জানেন যে পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারত তার জন্য সবচেয়ে বড় শ্বাসনালী। আবার মোদিও জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক, রাশিয়া ছাড়া ভারতের সামরিক কাঠামো দীর্ঘদিন চলবে না। দুই পক্ষই তাই এখানে বাস্তববাদী, আবেগ নয়, স্বার্থ এখানে চালিকা শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়। আগে ভারত অনেক সময় ঘটনা প্রবাহের পেছনে ছুটতো, এখন সে নিজেই খেলা সাজাচ্ছে। একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারত দেখিয়ে দিচ্ছে যে সে কারো একচেটিয়া অংশীদার হতে রাজি নয়, কিন্তু সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত নিজের শর্তে। এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়তো নয়, কিন্তু এই কৌশল ভারতকে কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন অনেকের কাছেই। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, তৃতীয় দিকে চীনের সন্দেহ। এই তিন দিক সামলে চলা অত সহজ কাজ নয়, কিন্তু ভারত আপাতত বাজি ধরেছে এই ভারসাম্যের উপর। তারা এই ভারসাম্য রক্ষা করে চলার বাজি ধরেছে। মোদী সরকারের জন্য এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার ধারণা, ভারতের ধারণা, যতদিন সে সবার জন্য প্রয়োজনীয় থাকবে ততদিন কেউ তাকে এক ঘরে করতে পারবে না। এ কারণেই ভারত এত প্রতিরক্ষা চুক্তি করছে। এটি অস্ত্র কেনার গল্প নয়, এটি একটি উদীয়মান পরাশক্তির নিজেকে বা নিজের জায়গা তৈরি করার গল্প। যে ভারত এতদিন অন্যদের ভারসাম্যে ছিল, আজ সে নিজেই ভারসাম্যের একটি স্তম্ভ হতে চাইছে। এই চুক্তিগুলো সেই দীর্ঘ যাত্রার কৌশলগত সিঁড়ি। বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শেষ করি। তবে ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক কনসেপ্টে বাংলাদেশকে অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে টানতে চায়, আবার একই সঙ্গে ভারতের ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই দ্বৈত বাস্তবতা ঢাকার কূটনৈতিক স্পেসকে আরো সংকুচিত করতে পারে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে এখন যে ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিকরা প্রভাবশালী, তা দিল্লিকে বাড়তি সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে ঢাকার উপর চাপ প্রয়োগের অনেক লিভারেজ বাস্তবে দিল্লির হাতে চলে যাওয়া। তাই ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো শুধুই বড় শক্তির খেলা নয়,
নয়, এগুলো বাংলাদেশ সহ ছোট প্রতিবেশীদের জন্য খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা বহন করে। ভারত নিজেকে অঞ্চলগত নিরাপত্তার এক ধরনের গেটকিপার বানাতে চাইছে। সেখানে আপনার নিরাপত্তা কতটা সেটা নির্ধারণের ক্ষমতা থাকবে দিল্লির টেবিলে। রাশিয়ার সঙ্গে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি ভারতের জন্য সামরিক ভূগোলকেই পাল্টে দিচ্ছে। এই চুক্তি ভারতীয় বাহিনীর রুশ সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, জেট সবকিছুর জন্য জ্বালানি, মেরামত, রসদ সব লজিস্টিক সাপোর্ট পাওয়ার দরজা খুলে যাচ্ছে। রাশিয়ার ঘাঁটিগুলো শুধু নিজের ভৌগোলিক সীমার মধ্যেই নয়, মধ্য এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে আছে। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া, চীনের পশ্চিম অংশ, এই পুরো আর্কের উপর ভারতের নজরদারি এবং সামরিক পৌঁছার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানের জন্য কিন্তু এই সব চুক্তি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ নিয়ে আসছে। যে দেশ নিজস্ব অনেক ঘাঁটি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে, সেখানে ভারত এখন রুশ উপস্থিতি সহ এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে। কাশ্মীর বা পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে অতীতে যে ধরনের সন্ত্রাসী হামলা দেখা গেছে, সেখানে রুশ বাহিনীর উপস্থিতি সেসব হামলার ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেবে। এটা ইসলামাবাদের সামরিক পরিকল্পনায় অবশ্যই ঢুকবে। আর চীনের ক্ষেত্রেও এলসি মানে সংলগ্ন বা লাইন অফ কন্ট্রোল সংলগ্ন ফ্রন্টে ভারত যদি রুশ সহায়তা, প্রশিক্ষণ, যৌথ মহড়ার সুবিধা কাজে লাগাতে পারে, তাহলে সেটা বেইজিং এর জন্য বাড়তি চাপ। বাংলাদেশের কথা তো বুঝতেই পারছেন। পাকিস্তান যদি বাংলাদেশকে পূর্ব ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চায়, ভারত এই সব চুক্তির আওতায় কি করতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে। ভালো থাকবেন সবাই। অনেক বড় একটি বিশ্লেষণ করলাম, আশা করি ভালো লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেলেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে যেতে হচ্ছে যে এখনো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট 23 বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে, যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন, সাক্ষাৎকার দেন, তাদের মনোভাব, ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন। সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস, এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে, এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে। কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন, তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন। এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না, পত্রিকায়, সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে, ভারতের অবস্থান একটাই, সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন। শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন। এস জয়শঙ্কর এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না, সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয়, এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে। এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে, ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি, এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে, যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী। মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য, এমন কিছুই তারা বলে নাই। তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী। এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে, এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন। তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি, হোয়াট উই হার্ড, দ্যাট পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুজ আছে, নানা রকম অভিযোগ আছে। কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয়, তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে, সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন। মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনই যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে, তাহলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ফেয়ার ইলেকশন বলেছেন তিনি, একটা অবাধ নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ। এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশ সবসময় একটা
গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী। মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে। তার মানে নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা, এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয়, এবং ভারত যে শব্দটা সর্বত্র সব ফোরামে বলে আসছে 2024 আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেটাই ভারতের ইচ্ছা। এবং তিনি বলেছেন, এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না, এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওরড ভিউ থাকবে, ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে, যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে। ভারত তার মানে এই ব্যাপারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনূস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে, না আছে পরিপক্কতা, কাজেই, এবং তারা গণতান্ত্রিক নয়, কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই। এবং ভারত সরকারের যে এই অবস্থান, সেটা কি ভারত সরকারের একক অবস্থান? মনে রাখতে হবে 5ই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর 6ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন, এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন, শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন, এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত। সেখানেই শেষ নয়, এস জয়শঙ্কর 6ই আগস্ট 2024 রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে, যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে এই সাক্ষাৎকারে বলছেন, কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন। সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে 2024 নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয়, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চালানো হয়। এমনকি 4 আগস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে ওঠে, যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে। এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই 5ই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে, তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন, এবং খুব শর্ট নোটিসে, খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার, আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান, এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে 5ই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন। এস জয়শঙ্কর 6 তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন, এবং সেদিন কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি, বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন, এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন। আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না। তার মানে ইউনূস সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত। সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ, বিশেষভাবে যখন, আপনারা তো জানেন, অজিত দোভালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে, তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনূস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন, কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন, যেই বিশেষ পরিস্থিতির কারণে, সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।